আসসালামু আলাইকুম। আমরা বার কাউন্সিলের লিখিত পরীক্ষার জন্য কিছু প্রশ্ন পড়ার চেষ্টা করছিলাম, যে প্রশ্নগুলো আসলে আপনারা মনে রাখতে অনেক বেশি কষ্ট হয়। আপনারা হয়তো হেডলাইন জানেন, কিন্তু ভিতরের গল্পগুলো লিখতে বললে আপনারা লিখতে পারবেন না। তা আসলে লিখিত পরীক্ষার জন্য লেখাটাই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আপনাকে অ্যাডিজুয়াল পড়াশোনা করে আপনি মনে রাখতে পারবেন না। কিন্তু আপনি যদি কোনো টেকনিক অবলম্বন করেন, আপনি যদি কোনো কৌশল অবলম্বন করেন, তাহলে খুব সহজে আপনারা প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে আনসার করতে পারবেন এবং সঠিকভাবে লিখতে পারবেন। তারই ধারাবাহিকতায় আমরা বিগত ক্লাসে আমরা আলোচনা করছিলাম 32 ধারা কেমনে মনে রাখবেন। ধারা 32-এ আমরা বলেছিলাম যে 4 ধরনের ব্যক্তি এবং 8টি ক্ষেত্রে হেয়ারসি এভিডেন্স দেওয়া যায়, শূন্য সাক্ষ্য দেওয়া যেতে পারে। ওই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা আগের ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ উপকৃত হবেন, কাজে আসবে। আজকে আমরা পড়ার চেষ্টা করব যে বিশারদের বিশেষজ্ঞদের মতামত ধারা 45 কিভাবে মনে রাখবেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পূর্বে ধারা 45-এ 5টি ক্ষেত্রে বিশারদের মতামত সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক ছিল। বর্তমানে নতুন সংশোধনী অর্থাৎ 22 সালের 20 নভেম্বর সংশোধনীর মাধ্যমে 13টি ক্ষেত্রে বিশারদের মতামত সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন মনে রাখবেনটা কিভাবে, সে বিষয়টাই আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব। আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। আর যারা ইতিমধ্যে আমার এমিস্টেট ল একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন কৌশল পেতে আশা করছি আপনাদের অনেক বেশি উপকৃত হবেন। আর যারা আমাদের একটা লিখিত ক্লাসে এবং একটা এমসিকিউ ক্লাস চলমান আছে, প্রাইভেট ক্লাস চলমান আছে রাতে, প্রত্যেকদিন রাতে 10টা থেকে 11টায় আমাদের একটা এমসিকিউ একটা রিটেন ক্লাস চলমান আছে। সপ্তাহে 3 দিন, সপ্তাহে 4 দিন করে। তো আপনারা যদি চান আমাদের এই রিটেন ক্লাসটাতে ভর্তি হইতে পারেন এবং যারা এমসিকিউ দিবেন সামনে, এমসিকিউ ক্লাসে ভর্তি হইতে পারেন। আপনাদের জন্য যারা আর্থিক বা ফিনান্সিয়ালি ভাবে আপনারা ক্রাইসিসে আছেন, ওনাদের জন্য আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি এবং সেটা কন্টিনিউ, অর্থাৎ যতদিন না পর্যন্ত এমসিকিউ পরীক্ষা হচ্ছে নতুন করে আবার, ততদিন পর্যন্ত আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। ক্লাস করতে হলে আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করুন। আশা করছি ভালো একটা প্রস্তুতি হবে। আমরা অ্যাজ ইউজুয়াল পড়া পড়বো না, আমরা একটু টেকনিক্যালে যাই পড়বো সেটা আমরা টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করব। আশা করছি অনেক বেশি কাজে লাগবে। দেখেন, আমরা একটু দেখি যে 45 ধারাটা একটু দেখি যে বিশেষজ্ঞদের যে মতামত। এখানে বলা হয়েছে যে আদালতে বিদেশি আইন, বিজ্ঞান, শারীরিক, ফরেনসিক, ডিজিটাল রেকর্ড, চারুকলা, হাতের লেখা, আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, হাতের তালুর ছাপ, চোখের আইরিশের ছাপ, টাইপরাইটিং, ব্যবসায়িক প্রথা ব্যবহার বা টেকনিক্যাল শব্দ, ব্যক্তি পরিচয়, এই যে শনাক্তর প্রশ্নে কোনো অভিমত গ্রহণ করতে হয়, তখন বিশেষভাবে দক্ষ ব্যক্তির এই ধরনের বিশেষ আইন অর্থাৎ বিজ্ঞান, শারীরিক বা ফরেনসিক প্রমাণ বা ডিজিটাল রেকর্ড বা চারুকলার বা হাতের লেখা বা আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, হাতের তালুর ছাপ, টাইপ রাইটিং, ব্যবসায়িক প্রথা, টেকনিক্যাল শব্দ বা ব্যক্তি বা প্রাণীর পরিচয় শনাক্তের প্রশ্নে অভিমত অনুরূপ প্রশ্নে প্রাসঙ্গিক বিষয়, এই ধরনের ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ বলা হয়, যারা এই বিষয়ে এক্সপার্ট। তাহলে আমরা এই যে সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারা পর্যন্ত যে কোন কোন বিষয়গুলো বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক, কোনগুলো প্রাসঙ্গিক না, তারই ধারাবাহিকতায় যখন দেখা যাচ্ছে যে একটা বিষয় নিয়ে যখন সমস্যা সৃষ্টি হয়, তখন যারা এই বিষয়ে অভিজ্ঞ, অর্থাৎ হাতের লেখা সম্পর্কে যে অভিজ্ঞ, ওনার কাছে এই সিগনেচারটা ঠিক আছে কিনা সেটার জন্য পাঠানো হবে। অথবা ডিজিটাল রেকর্ডটা নিয়ে যদি কোনো প্রশ্ন উঠে, এই ডিজিটাল রেকর্ডটা ঠিক আছে কিনা, এটা অথেন্টিক কিনা, যারা এই বিষয়ে অভিজ্ঞ ওনাদের কাছে পাঠানো হয়। পরে ওনারা
কি করে, একটা রিপোর্ট দেয়, ওই রিপোর্টের উপর ভিত্তি করে আরো পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে একটা মামলার সামনের দিকে প্রসিড হওয়া যায়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদের যদি পরীক্ষায় চলে চলে আসে এই যে ৪৫ ধারা অনুসারে নিম্নলিখিত কতটি ক্ষেত্রে বিচারকদের মতামত সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, সংশ্লিষ্ট বিধান আলোকে আলোচনা করুন, তাহলে কিভাবে লিখবেন? সব কথা তো মনে রাখতে পারবেন না, 13টা বিষয় মনে রাখাটাই জটিল। দেখেন, আমরা এখানে একটা রূপক অর্থের শব্দ নিয়েছি। শব্দটা হচ্ছে তাদিফ এসপি। কি? TADIF, তাদিফ। তাদিফ, TADIF, তাদিফ। এসপি, তাদিফ হচ্ছে এসপি। এখন এই যে তারিফ, এসপি হইতে গেলে তো কিছু বিষয় ওভারকাম হয়ে আসতে হবে। তাকে তাকে দুইটা টির উপরে দুইটা দুইটা ধাপ আছে, টি অর্থাৎ দুইটা টি আছে এখানে, আই আছে 3টা, এরপরে এফ আছে 4টা। এই কয়টা জিনিস আপনাকে ওভারকাম হয়ে আপনাকে এসপি হইতে হবে ধরেন। তাহলে আপনাকে টি দুইটা দিয়ে আমরা কি বুঝি? ট্রেড বা টেকনিক্যাল টার্ম ইউজ। যখন ট্রেড বা লঘু বা কোনো টেকনিক্যাল টার্ম ইউজ করা হয়, টি দিয়ে আমরা এই বিষয়টা মনে রাখবো। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে টি আমাদের ডবল আছে। আরেকটা টি দিয়ে আমরা টাইপ রাইটিং। হ্যাঁ, টাইপ রাইটিং আমরা বুঝি, এক্সপ্লেইন করার কিছু নাই। তাহলে এ দিয়ে আর্ট, চারুকলা। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো যারা চারুকলা সম্পর্কে বুঝে ওনাদের কাছে পাঠানো হবে। আর্ট সম্পর্কে যাদের অভিজ্ঞ, যে অভিজ্ঞ ওনার কাছে পাঠানো হবে যদি আর্টের বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন উঠে। ঠিক আছে। তারপরে ডি দিয়ে ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ডের সত্যতা নিয়ে যদি কোনো প্রশ্ন উঠে তাহলে ওনার কাছে পাঠানো হবে, উনি এক্সপার্ট ডিজিটাল রেকর্ডের। আই 3টা। 3টা মানে কি? এখানে আমরা আই দিয়ে দেখব আইডেন্টিটি অফ হ্যান্ড রাইটিং, অর্থাৎ হস্তলিপি বা হাতের লেখা যে ভালো বুঝে। এরপরে হলো আমরা ওনার কাছে আমরা শনাক্ত করতে পাঠাবো। এরপরে আইডেন্টিটি ফর অফ পার্সন অর অ্যানিমেল, যে ব্যক্তি বা প্রাণীর পরিচিতি এগুলো ভালো বুঝে। এরপরে তিনি আমরা দেখব আইরিশ, চোখের আইরিশের ছাপ, সে বিষয়টা। তাহলে 3টা আমরা আই দিয়ে 3টা বিষয় বুঝে গেলাম। এরপরে আমরা পরবর্তীতে এফ এ, তাদিফের এফ, এফ হলো 4টা। তাহলে আমরা ফিঙ্গার ইমপ্রেশন, অর্থাৎ আঙ্গুলের ছাপ বা টিপসই, যে ফিঙ্গারপ্রিন্ট বুঝেন। এরপর হলো অ্যাপ দিয়ে ফুটপ্রিন্ট, অর্থাৎ পায়ের ছাপ নিয়ে যে পড়াশোনা করেছেন বা যেগুলো ভালো বুঝেন। তারপরে হলো ফরেন ল, বিদেশি আইন যে ভালো বুঝেন। এবং ফরেন্সিক অর ফিজিক্যাল এভিডেন্স, শারীর মানে সম্বন্ধীয় বা ফরেন্সিক সাক্ষ্য যে বুঝেন। ঠিক আছে, ওনার কাছে পাঠানো হবে। এরপরে এস দিয়ে সায়েন্স, বিজ্ঞান নিয়ে যে ভালো বুঝে। এবং এফি দিয়ে হলো ফ্লাম ইমপ্রেশন, অর্থাৎ তালুর ছাপ যে ভালো বুঝে, তাইলে ওনার কাছে পাঠানো হবে। তাইলে কি মনে রাখা যাবে না যে তারিফ এসপি? তাইলে আপনাকে এসপি হইতে হইলে প্রথমে টির কলাম দুইটা দুইটা ধাপ পারাইতে হবে, আই এর 3টা ধাপ পারাইতে হবে, এফ এর 4টা ধাপ পার হয়ে আপনাকে এসপি হইতে হবে। রূপকত্বে কথাবার্তা, হ্যাঁ, বিজ্ঞানের সাথে মিলানো যাবে না, মনে রাখার জন্য বলছি। তাইলে মোটামুটি আপনারা 13টি এই যে বিশারদের মতামত সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হয়, এই যে 13টা ক্ষেত্র আপনারা মনে রাখতে পারবেন, আমি আশাবাদী। ঠিক আছে, আপনারা 2বার প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। এরপরে দেখেন, আমরা যদি সাথে 45-এর কটাও নতুন করে অ্যাড হয়েছে, যেটা শারীরিক বা ফরেন্সিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত, এখানে আদালতের অনুমতি গ্রহণ করবে এবং তার বিশেষজ্ঞ প্রতিবেদন বা মতামতের কপি সকল পক্ষকে সরবরাহ করবে। আমরা নেক্সট যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো, আমরা দেখব 57 ধারাতে যে কোনগুলো বিচারকের দৃষ্টিগোচরে নিবেন, প্রমাণ করার দরকার নাই, সে বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে মনে রাখতে পারবেন 57 ধারাটা, ওইটাই আমরা দেখার চেষ্টা করব। আমরা এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব 63 ধারাতে কোন কোন বিষয়গুলো মাধ্যমিক সাক্ষ্য নেওয়া যায়, বা আমরা 65 ধারাতে দেখব কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য নেওয়া যেতে পারে, কোন ক্ষেত্র বিশেষে, সেগুলো মনে রাখার জন্য আমরা চেষ্টা করব।
আমরা এর পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব আপনাদেরকে ধারাভিত্তিক 1 থেকে 5 ধারায় কিভাবে সহজে মনে রাখতে পারেন, 6 থেকে ধরেন 12 ধারা কিভাবে মনে রাখতে পারেন, হ্যাঁ, 12 থেকে 15-16 পর্যন্ত কিভাবে মনে রাখতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক বেশি উপকার হবে। আর যারা আমাদের কাছ থেকে হ্যান্ড নোট সংগ্রহ করতে চান, আমরা যেভাবে টেকনিক্যালি আপনাদেরকে বিষয়গুলো এক্সপ্লেইন করার চেষ্টা করছি, আমাদের প্রাইভেট ক্লাসে ভর্তি হতে চান খুব সুলভ মূল্যে ভাই, খুব কম দামে আপনাদেরকে আমরা মান্থলি একটা সামান্য ফি নিয়ে আপনাদেরকে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আপনারা পাস করেন। এখন অনেক বেশি চ্যালেঞ্জিং বার কাউন্সিল, এমসিকিউ এবং লিখিত পাস করা, তারই ধারাবাহিকতায় আমি মনে করেন এক প্রকার আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই চ্যানেলটি খোলা। আপনারা যারা আমাদের চ্যানেলের পাশে এখনো নেই, আপনারা এটা শেয়ার করুন, চ্যানেলটা শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। এবং যদি ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।